আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে যারা আজকে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা যুক্ত আছেন তাদেরকে বিজ সলিউশনস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজ 10ই নভেম্বর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে। সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ এবং চার্টার্ড অফিসার্স লিমিটেড এর সহযোগিতায় বিজ সলিউশনস পিএলসি এবং শফিকুল আলম এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর আয়োজনে আজকের এই লাইভ অনলাইন ওয়েবিনার অন ক্যারিয়ার প্রসপেক্টস ফর অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সিয়াল প্রফেশনালস বেসড অন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে তে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন সারা পৃথিবী নেয় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে। বরাবরের মতো বিজ সলিউশনস পিএলসি এবং শফিকুল আলম এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সেই সাথে চার্টার্ড অফিসার লিমিটেড ও সিএফও ফাউন্ডেশন অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স সেক্টরের প্রফেশনালদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং রোবোটিক্স এর যুগে যে কোনো প্রফেশনালস তাদের প্রফেশনের সাথে আইটির একটা ইন্টিগ্রেশন প্রয়োজন এবং এই আইটি ইন্টিগ্রেশনের অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স প্রফেশনাল ইন্টিগ্রেশনে বিজ সলিউশনস পিএলসি অলওয়েজ কাজ করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আমাদের এই আয়োজনে উপস্থিত আছে সম্মানিত অতিথিবৃন্দ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শফিকুল আলম স্যারকে, মিস্টার শফিকুল আলম LL.B FCS FCMA FCS স্যারকে অনুরোধ করছি আমাদের স্যারদেরকে পরিচয় করে দেওয়ার জন্য, আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য। স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারুন। আসলে আমার রোলটা এখানে খুব মাইনর। আজকে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় এবং যিনি অলরেডি আমরা সবাই জানি শুধুমাত্র অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রফেশনে না, বাংলাদেশের কর্পোরেট সেক্টর এবং কর্পোরেট গভর্নেন্স যে নিয়ে যারা যেসব প্রফেশনালরা কাজ করেন তাদের প্রত্যেকের জন্য একটা ইনস্টিটিউশন হিসেবে নিজেকে অলরেডি এস্টাবলিশ করেছেন। স্যারের দীর্ঘ দিনের ক্যারিয়ারে উনি স্যার এখন কারেন্টলি যেটি হচ্ছে ইউনিলিভার অর্থাৎ জিএসকে চেয়ারম্যান এবং একই সঙ্গে সঙ্গে উনি ফর্মার এমডি এবং সিও ছিলেন কাউন্সিলমেন্ট। এবং এছাড়াও স্যারের আসলে দীর্ঘ আমি যদি ভুল না বলি প্রায় 40 ইয়ার্স এর মতো ওনার এক্সপিরিয়েন্স এবং উনি যে কর্পোরেট সেক্টরে কাজ করছেন এখন অনেকটা আমাদের মতো ইয়াং তরুণ প্রফেশনালদেরকে উনি মেন্টরিং এ রেখেছেন দীর্ঘদিন ধরে। স্যারের সঙ্গে ব্যক্তিগতভাবে প্রায় আমার মোর দেন 15 ইয়ার্স এর যে জার্নি, স্যারকে প্রায় 20 বছর আগে ওনার সাথে যখন স্যারের সাথে ক্লাস করেছি সেই ক্লাসের থেকেই স্যারের সঙ্গে যে একটা সখ্যতা এবং উনি যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন এবং আজকে একটা বিশেষ দিন, ডেফিনেটলি ফ্রাইডে হলিডে এবং উনি ব্যক্তিগত সময় কে স্যাক্রিফাইস করা অনলাইন ওয়েবিনারে যে চিফ গেস্ট এবং কিনোট স্পিকার হিসেবে স্যারকে আমাদের আমাদের শফিকুল আলম কোম্পানি, সাকো ফ্যামিলি এবং বিজ সলিউশন সহ আমাদের অন্য কো স্পন্সর বা পার্টনারদের সকলের তরফ থেকে এবং তরফ থেকে অত্যন্ত সাধুবাদ শ্রদ্ধা। শেষ হওয়ার পরে আমরা মূলত হচ্ছে যে আবু সাইদ মজুমদার এফসিএ, উনি আমরা পার্টনার, একই ফার্মে আমরা কাজ করি। উনি সিনিয়র পার্টনার সাকো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আমাদের সঙ্গে আব্দুল্লাহ মাহবুব এফসিএ এফসিএম এ, উনি কারেন্টলি এসএসএল ওয়্যারলেস এর সিএফও গ্রুপ সিএফ হিসেবে কাজ করছেন এবং উনি আপকামিং সময় আমাদের শফিকুল আলম কোম্পানি সাকো ফ্যামিলির পার্ট। আমরা দীর্ঘ 20 বছর যাবত আব্দুল্লাহ মাহবুবের সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব এবং সেইভাবে একসঙ্গে কাজ করা। আমরা কনসালটেন্সি সহ অনেকভাবেই কাজ করছি অ্যাকাউন্টিং প্রফেশনের বিভিন্ন এরিনাতে। সো এই পর্যায়ে আমি অনারেবল টুডেজ চিফ গেস্ট এবং কিনোট স্পিকার মাসুদ খান এফসিএম স্যারকে রিকোয়েস্ট করব। প্রথমত হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশন আমরা জানি যে সেই আজ থেকে প্রায় 600 বছর আগের আপনার যে লুকা প্যাসিওলিন, যিনি অ্যাকাউন্টিং বইটা প্রথম সারা পৃথিবীর প্রথম ডাবল এন্ট্রি সিস্টেমের যে বইটা লিখেছিলেন সুমাদা অ্যারিথমেটিকা, সেই বইটাকে উপলক্ষ করে 1972 তে ক্যালিফোর্নিয়াতে ইউএসএ তে প্রথমবার সিপিএ ইনস্টিটিউশন যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে এর উদযাপন শুরু করে, সেটি আজকে কলেবর অনেক বেড়েছে। আমি আজকে চেক করলাম অনেকগুলো দেশের রাষ্ট্রীয় সাধারণ ছুটি ডিক্লারেশন করা আছে। জনপ্রিয় হয়নি স্যার, আপনি জানেন স্পেশালি যারা
গভর্নমেন্টের অ্যাপ্রুভড এবং প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এবং আইসিএমএবি, তারা ব্যাপকভাবে আয়োজন করছে। এছাড়াও অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন সহ অন্যান্য প্রফেশনাল বডি এবং আমরাও সিএফও ফাউন্ডেশন থেকেও সবসময় এটা উদযাপন করে থাকি। সো এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে এর পরিপ্রেক্ষিতে এবং অ্যাকাউন্টিং প্রফেশন সম্পর্কে স্যার বলবেন। এবং আজকের আমাদের যারা পার্টিসিপেন্ট তারা ইয়াং প্রফেশনাল, মোস্ট অফ দেম, তাদেরকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ক্যারিয়ার গড়বার জন্য এবং তাদেরকে নেক্সট লেয়ারে যাওয়ার জন্য এবং তাদের যে ক্যারিয়ারে কিভাবে তারা তাদের পিরামিডের টপে অ্যাজ এ সিএফও হবেন এবং ইভেন এন্টারপ্রেনিয়ার হতে পারেন, সেই জায়গা থেকে স্যারের যে দীর্ঘ জীবনের যে একটা অভিজ্ঞতার আলোক থেকে আমাদের স্যার একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম স্যার, ফ্লোর ইজ ইয়োর। থ্যাংক ইউ ভেরি মাচ শফিক। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি স্যার, জি। ওকে, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাজ ইউজুয়াল আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এভরি ইয়ার আপনি আমাকে আমন্ত্রণ জানান দিস ওয়ার্ল্ড অ্যাকাউন্টিং ডেতে। সো এটা একটা সিগনিফিকেন্ট ডে, অ্যাজ ইউ রাইটলি সেড, বিকজ এই দিনেই কিন্তু আপনার লুকা প্যাচুয়ালি তার বিখ্যাত বইটা পাবলিশ করেছিল। এরপরে আমরা যেটা ডাবল এন্ট্রি সিস্টেম বুক কিপিং যেটা বলে থাকি, সেটা ওইটাকে আমরা মোটামুটি ফলো করে থাকি। সো আমি যেটা করবো, দ্যাট আসলে আমাকে বলেছিল যে আপনি বলেছিলেন যে একটা ডিসকাস করার জন্য অন ক্যারিয়ার প্রসপেক্ট ফর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনালস, রাইট? আমি এটার সাথে কুইকলি করে একটু জি স্যার, গাইডলাইন জি দেবো স্যার, ইন টার্মস অফ হাউ ডু ইউ ডু দিস ক্যারিয়ার ইন দ্য ফার্স্ট প্লেস, রাইট? সো উইদাউট ফার্দার এডু আমি যেটা করবো যে আমি স্যার, স্লাইডে চলে যাব। সো জি। ক্যান ইউ সি দ্য স্লাইডস? হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে, ওকে ক্লিয়ারলি ওকে দেখা ওকে যাচ্ছে, জি। ওকে, থ্যাংক ইউ। জি, জি, আমি আমি দেখা যায় স্যার। আমি কুইকলি এটা ডিসকাস করব। এরপর আমি যেটা আপনি বলেছেন যে আমি যারা বার্ডিং প্রফেশনালস তাদের কি করা উচিত, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা যারা জি, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ক্যারিয়ারে কেন যাই না, ফার্স্ট অফ অল ফার্স্ট থিং হচ্ছে যে যারা নাম্বার খুব পছন্দ করে, ক্রাঞ্চিং নাম্বারস, তারা কিন্তু অ্যাকাউন্টিং প্রফেশনে সাধারণত এসে থাকে। এবং ম্যাথসে একটু যদি ভালো হয় তারা অ্যাকাউন্টিং এ ভালো করে থাকে, সেটা আমরা এখন দেখতে পারি। এবং আমরা জানি যে বর্তমান বিশ্বে চলছে কিন্তু ইন টার্মস অফ নাম্বারস। আমরা জানি যে স্পেশালি দ্য ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, দি হেজ ফার্মস, সবই কিন্তু আসলে আজকে দুনিয়া এরাই চালাচ্ছে বেসিক্যালি। স্টক এক্সচেঞ্জ এরাই চালাচ্ছে আপনি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে একটু পরে আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের পরিধি অনেক বড়, কিন্তু অনেকগুলো এরিয়াস আছে যেখানে কাজ করতে পারি। বাংলাদেশে আসলে আমাদের কিছু কিছু এরিয়া টাচ করছি, কিন্তু বহির্বিশ্বে কিন্তু এটার পরিধি অনেক বড়, একটু পরে আপনারা সেটা দেখতে পারবেন। এবং আর একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা সারাক্ষণ কিছু নতুনত্ব আসছে, নতুন চেঞ্জ আসছে। স্পেশালি আইএফআরএস এ আপনারা সবাই জানেন দ্যাট আইএফআরএস এখন ইজ চেঞ্জিং অল দ্য টাইম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ইন টার্মস অফ ডেরিভেটিভস, এটাও কিন্তু অনেক পরিবর্তন আসছে, যেটা আমরা জানি আর কি। আর as you know that for example বাংলাদেশে ডেরিভেটিভ মার্কেট শুরু হতে যাচ্ছে, কমোডিটি এক্সচেঞ্জ শুরু হতে যাচ্ছে। সো এটা কিন্তু ইভলভ করবে ইন ফিউচার অলসো। তারপরে if you talk of মানি মার্কেট ফর এক্সাম্পল, লেটস সে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত রেফারেন্স রেট হয়নি, বাট বিশ্বে তো আপনার লাইবর ছিল, সোফার এখন এসছে আর কি। আমরা আশা করছি ফিউচারে এটাও আসবে কিন্তু আপনার। আর এছাড়া আপনার হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে আমাকে একটা কন্টিনিউয়াস লার্নিং করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ল্যাপটপ এবার ঠিক আছে। সো কন্টিনিউয়াস লার্নিং একটা আমাদের সবসময় করতে হবে। আমরা যদি মনে করি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করার পরে বইগুলো সুন্দর করে আমি ক্যাবিনেটে রেখে দেবো বা শেলফে রেখে দেবো, জি, তাহলে জি। কিন্তু we are making a mistake in that case. এখানে কিন্তু কন্টিনিউয়াস লার্নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, we make a lot of money in finance and accounting, একটু পরে আমরা যেটা বুঝতে পারবো। ওকে, সো লেটস নাও go and look at প্রাইভেট অ্যাকাউন্টেন্টস, যারা অ্যাকাউন্টেন্টস ইন প্রাইভেট সার্ভিস যারা আছে, লাইক আমি ছিলাম এক সময়তে এই সার্ভিসে। ইনফ্যাক্ট আমি অ্যাজ শফিক স্যার দ্যাট আমি ইনিশিয়ালি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং 20 ইয়ার্স ছিলাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। তার মধ্যে মেইনলি ফাইন্যান্সে ছিলাম, লাস্টে বিজনেস ইমপ্রুভমেন্ট এসেছিলাম। তারপরে লাফার্জ সুপার সিমেন্টের আমি ছিলাম চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফর 18 ইয়ার্স, 18 বছর ছিলাম। এরপরে আমি ক্রাউন সিমেন্টে আসলাম, সিইও ছিলাম, এখন আছি অ্যাজ চিফ অ্যাডভাইজার টু দ্য গ্রুপ। সো বাট মেইনলি আমার জবই ছিল মেইনলি অন অ্যাজ এ প্রাইভেট অ্যাকাউন্টেন্ট। তো কি কি আমরা করে থাকি, একটা হচ্ছে বুক কিপিং, যারা নিচের লেভেলে কাজ করে তারা অ্যাকাউন্টিং এন্ট্রি পাস করে। অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল একটা আজকাল ইম্পর্টেন্ট হয়ে গেছে, ইআরপিতে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। পেরোল অ্যাকাউন্টিং করে থাকে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করে থাকে, যারা মানে আলটিমেটলি বুকিং থেকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করছে।
cost accountant হতে পারে আপনি in business also. Tax accountant is very common nowadays কারণ এখন especially in Bangladesh and elsewhere across the world আপনার এইটা একটা ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি হয়ে গেছে। লাস্ট যেটা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট লাস্ট যেটা দেখছেন, এটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ অ্যাজ শফিক রাইটলি পয়েন্টেড আউট অর সরি সামবডি এলস যে ইন্ট্রোডিউস করেছিল, তার আসলে কিন্তু এখন অ্যাকাউন্টেন্টরা যদি আইটি স্যাভি না হয়ে থাকে তারা কিন্তু আসলে কন্ট্রিবিউট করতে পারবে না। সো স্পেশালি আপনি এখন ইআরপি ইজ বিকাম ব্রেড অ্যান্ড বাটার ফর এভরিবডি। সো আপনি দেখবেন যে যে কোনো অর্গানাইজেশনে আপনার একটা ফাইন্যান্সের একটা ইআরপি স্পেশালিস্ট থাকে তারপর ইটস বিগ জব নাও। এরপরে যেটা এমার্জিং টপিক সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট। আমাদের দেশে এটা এখনো আসেনি, কিন্তু বিদেশে এটা কিন্তু খুবই কমন হয়ে গেছে বিকজ উই নো দ্যাট দ্য গ্রোয়িং অ্যাওয়ারনেস অফ ইএসজি, এনভায়রনমেন্ট সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, এটা কিন্তু গ্লোবালি এখন কিন্তু আপনার অনেক বেশি সোচ্চার হয়ে গেছে এবং অচির ভবিষ্যতেই আমরা দেখব যে রেগুলেশনস আসবে এটা নিয়ে। রেগুলেশনস আসলে তখন যেটা হবে যে বাংলাদেশেও কিন্তু আমাদেরকে কিন্তু এটা পালন করতে হবে। আর আমি যদি কোনো একটা দেশের সাথে এক্সপোর্ট ট্রেড করতে চাই, ওই দেশের যে রেগুলেশন যেটা আছে আমাকে ফলো করতে হবে। এবং ইউ অলরেডি কিন্তু একটা রেগুলেশন পাস করেছে, সিমিলারলি অন্য দেশেও কিন্তু এটা পাস হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব ইন টুডেজ ওয়ার্ল্ড। সো মেইনলি ফাইন্যান্সিয়াল কন্ট্রোলারের কাজ হচ্ছে যে আপনার এই কয়েকটা লাইক ক্যাপিটাল বাজেটিং যেটা করে থাকে সে করে থাকে, বাজেটের কাজ মানে আন্ডার বাজেট কন্ট্রোলার তার আন্ডারে থাকে। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট একটা জবটা যেটা এখন কিন্তু বহির্বিশ্বে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এখন যেটা হয়ে গেছে যে বিগ ডেটা এসে গেছে আপনার। সো আপনি যে কোনো অর্গানাইজেশনে দেখবেন আপনি এখন যে আপনার আপনার যেটা হয়ে থাকছে যে ধরেন আজকাল বিগ ডেটা আইদার পাওয়ার বিআই অথবা ট্যাবলো দিয়ে আপনি করছেন, এবং যে কোনো আপনি ডেটাবেস থেকে ফর এক্সাম্পল ইআরপি বা আপনার এক্সেল থেকে বা অন্য কোনো সোর্স থেকে ডেটা নিয়ে আপনি কিন্তু বিগ ডেটা অ্যানালিসিস করতে পারছেন। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট জবটা এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইন্টারনাল অডিট আমরা সবাই জানি ইজ ব্রেড এন্ড বাটার অলসো ইন বাংলাদেশ, অ্যান্ড সিএফও আপনি হতে পারেন অ্যাজ এ প্রাইভেট অ্যাকাউন্টেন্ট। ইফ আই গো টু পাবলিক অ্যাকাউন্টিং উইচ ইজ আমাদের যে ফার্মস যেগুলো আছে আর কি, ফার্মসে আপনারা সবাই জানেন যে কিছু কিছু বাংলাদেশে হয়, কিছু কিছু হয় না। অ্যাসিওরেন্স তো বাংলাদেশে হয়ে থাকে, ট্যাক্সেশন সার্ভিসেসটা ভেরি কমন ইন বাংলাদেশ, ট্যাক্স প্ল্যানিং ইজ ভেরি কমন ইন বাংলাদেশ। ভ্যালুয়েশন সার্ভিসেসটা বাংলাদেশে খুব কমই হয় না, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাট বিদেশে এটা ইজ আ হাইলি পেড জব। কারণ দুটো কারণে, একটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট, যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আছে তাদের টাকাটা ম্যানেজ করে দেয় অ্যাকাউন্টিং ফার্মগুলো, যে আপনি এখানে ইনভেস্ট করেন এখানে ইনভেস্ট করেন। একইভাবে রিটায়ারমেন্ট ইজ অলসো বিগ বিজনেস ইন টুডেজ ওয়ার্ল্ড, স্পেশালি ইন দ্য ওয়েস্ট, বিকজ এজিং পপুলেশন। সো এই কারণে কিন্তু ওখানেও কিন্তু আপনার একটা অ্যাডভাইজারি একটা জব লাগে আর কি। সো ভ্যালুয়েশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট জব এলসওয়্যার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর কি। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা যেটা আর কি বেসিক্যালি, সেটা হচ্ছে মেইনলি আপনার অ্যাকাউন্ট আপনার যারা পাবলিক অ্যাকাউন্টেন্টস আছে বিদেশে, এটা ভেরি কমন আর কি আপনার, সেটা হচ্ছে যে আপনার আপনার তারা আপনাকে হেল্প করবে ইন টার্মস অফ হাউ ইউ প্ল্যান ইউর বিজনেস ফর দ্য ফিউচার। অ্যাডভাইজারির মধ্যে বেশ কয়েকটা রোল এখন অনেক কমন হয়ে গেছে, তার মধ্যে মার্জার্স এন্ড অ্যাকুইজিশন ইজ ভেরি ভেরি কমন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তারপরে কর্পোরেট রিস্ট্রাকচারিং ইজ ভেরি কমন। তারপরে আপনার কর্পোরেট রিস্ট্রাকচারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার যেটা আসছে আজকাল যেটা হয়ে গেছে যে ইআরপি তে কিন্তু ম্যাক্সিমাম বিগ ফার্মস কিন্তু ইআরপি তে আপনার সার্ভিস দিয়ে থাকে, একইভাবে এইচআরও কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকে। অ্যাডভাইজারি ইজ ভেরি বিগ বিজনেস। বাংলাদেশে যদি আপনি দেখে থাকেন পিডব্লিউসি কে, দে মেক মাচ মোর মানি ইন অ্যাডভাইজারি দ্যান এনি ফার্ম এলসওয়্যার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর কি আপনার। এরপরে আউটসোর্সড অ্যাকাউন্টিং সার্ভিসেস, এটা খুবই কমন এখন হয়ে গেছে, দ্যাট আপনি অ্যাকাউন্টিং ফার্মস কিন্তু অ্যাকাউন্টিং আউটসোর্সিং আপনি ওখানে করতে পারেন, পেরোল আউটসোর্সিং করতে পারেন, এইচআর আউটসোর্সিং করতে পারেন, এটাও খুবই কমন হয়ে গেছে এখন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফরেন্সিক অ্যাকাউন্টিং। যদি কোনো ফ্রড হয়ে থাকে, ইন দ্যাট কেস ফরেন্সিক অ্যাকাউন্টিং হচ্ছে ইজ দেয়ার টু মেক শিওর দ্যাট ফ্রডটা আনআর্থ করার জন্য যারা অ্যাকাউন্টেন্টস যারা আছে, কিছু স্পেশালিস্ট অ্যাকাউন্টেন্টস যাদের কাজই হচ্ছে যে ফ্রডের যে রুট কস্টটা অ্যানালাইজ করা, এটা অলসো এখন বিগ বিজনেস আমাদের হয়ে গেছে এখন। অ্যান্ড লাস্ট হচ্ছে টিপিক্যাল ফাইন্যান্স ক্যারিয়ার্স। সো ফাইন্যান্স ক্যারিয়ার্সের মধ্যে টপ অফ দ্য লিস্ট আসছে আপনার মার্চেন্ট ব্যাংকস, ইনভেস্টমেন্ট ব্যাংক,
বাংলাদেশে আমরা মার্চেন্ট ব্যাংক আছে অনেকগুলো, ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশ বলতে গেলে নাই, বাট বাই অ্যান্ড লার্জ বিদেশে যেটা হয়ে থাকে দ্যাট বাংলাদেশে বিদেশি সরি মার্চেন্ট ব্যাংক যেটা করে থাকে যে তারা আপনার কয়েকটা কাজ করে থাকে। তারা ফার্স্ট অফ অল অ্যাডভাইজারি কাজ করে থাকে, তারা আপনার আইপিওর কাজ তারা করে থাকে, তারপরে তারা আপনার রিস্ট্রাকচারিং এর কাজ করে থাকে, এমএনএ এর কাজ তারা করে থাকে, তারপরে আন্ডাররাইটিং করে থাকে। মেইনলি ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো আন্ডাররাইটিং করে, ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো আবার স্পেশালাইজ করে ইন বন্ড ইস্যুয়েন্স, কারণ বিদেশে তো বন্ড ইজ বিগ বিজনেস। সো কিছু কিছু জব এদের মধ্যে একটু ইন্টারচেঞ্জেবল মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে আর কি। আপনার কর্পোরেট ফাইন্যান্স অর্থাৎ ট্রেজারিটা এখন কিন্তু একটা বড় জব হয়ে গেছে ইন টুডেজ ওয়ার্ল্ড। বাংলাদেশে যেহেতু চিন্তা করে দেখেন, এখন হয়তো treasury jobটা is the most important job in Bangladesh now. How to manage the scarce local taka and the foreign currency. কমার্শিয়াল ব্যাংকে জব করতে পারেন। অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মস বাংলাদেশে আপনি জানেন যে অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম হয়ে গেছে এবং এখানেও কিন্তু ইজ এ গুড স্কোপ। আমাদের দেশে আসলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ভালোই শুরু করেছিল, তবে যেটা সমস্যা বাংলাদেশে হয়ে গেছিল যে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মগুলো করেছিল তাদের কিন্তু আসলে সেই স্কিল সেটটা ছিল না, প্লাস তাদের আই উড সে ট্রান্সপারেন্সির অভাব ছিল। অনেক ক্ষেত্রে তারা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে পড়েছিল। বাট বিদেশে কিন্তু এটা ইজ ভেরি ভেরি বিগ বিজনেস, বিকজ আম জনতা শেয়ার বলতে কোনো কিছু জানে না। অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে শেয়ার অ্যানালিসিস করে তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে ওয়াইজলি ইনভেস্ট করে রিটার্নটা দেওয়া। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যান, ওখানে কিন্তু ইজ এ ভেরি ভেরি বিগ বিজনেস যাকে বলে আপনার। হেজ ফান্ড যেগুলো আছে এরা হচ্ছে আরো অনেক অনেক এগ্রেসিভ। বাংলাদেশে কোনো হেজ ফান্ড নাই, বাট বিদেশে এটা ভেরি ভেরি কমন। হেজ ফান্ডের কাজই হচ্ছে আপনার বেসিক্যালি যে ওরা আর্নিংটা আপনার করবে মেইনলি থ্রু আপনার ট্রেডিং এর ডেরিভেটিভসে তারা ট্রেডিং করে আপনার, তারপরে আপনার তারা বন্ডে তারা ট্রেডিং করে, তারা শেয়ারে ট্রেডিং করে এবং তারা প্রপার্টিতে ট্রেডিং করে, মানে বিভিন্ন এরিয়াতে তারা ট্রেডিং করে এন্ড দে আর ভেরি এগ্রেসিভ। স্পেশালি ডেরিভেটিভ ট্রেডিং এ তারা অনেক এগ্রেসিভ আর কি আপনার। তো এই ক্ষেত্রে তারা দে আর্ন হাই রিটার্নস কম্পেয়ার টু দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মস। এখানেও কিন্তু তারা পাবলিক থেকে টাকা নিয়ে তারা ইনভেস্ট করছে। প্রাইভেট ইকুইটি ফার্মস বাংলাদেশে বেশ কয়েকটা এখন হয়ে গেছে। প্রাইভেট ইকুইটির কাজই হচ্ছে যে একটা স্টার্ট আপ কোম্পানি মোটামুটি বা কয়েক বছর কাজ করেছে, বাট এখনো পর্যন্ত তারা মানে ইন্ট্রোডাকশন ফেজে আছে আর কি আপনার। সো এই ক্ষেত্রে প্রাইভেট ইকুইটি ইনভেস্ট করছে। প্রাইভেট ইকুইটি করে তারা একটা এক্সিট প্ল্যান থাকে যে আপনার ধরেন 3 বছর বা 5 বছর পরে ওই কোম্পানি হয় আইপিও তে যাবে, অথবা তাদের একটা মানে যারা প্রাইভেট ইকুইটি দিয়েছে তাদের জন্য একটা ফর্মুলা থাকবে যে তারা এক্সিট করার জন্য এই কোম্পানি যাদের কাছে টাকাটা দিয়েছে তারা কি ভ্যালুয়েশনে তারা শেয়ারটা কিনে ফেলবে। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা ফার্ম অলরেডি এখানে হয়ে গেছে প্রাইভেট ইকুইটিতে। ট্রেডিং জবস বাংলাদেশে কিছু কিছু আছে যে আপনার, বাট বিদেশে এটা কিন্তু ভেরি হাইলি পেড জবস, কারণ যারা আপনার ইনভেস্টমেন্ট আপনার মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংকে ট্রেডিং করে থাকে, মর্গান স্ট্যানলি এসব জায়গাতে, দে আর পেড ভেরি হাইলি, বিকজ ওদের জবটা হচ্ছে যে দিন নেই রাত নাই এবং তাদের কিন্তু প্রচন্ড খাটনি করতে হয়, বাট ভেরি ভেরি ওয়েল পেড, এবং যদি ভালো লাভ করতে পারে দ্য বোনাসেস আর হিউজ অ্যাবসলিউটলি। অ্যাডভাইজারি জবস নিয়ে আমি অলরেডি আলাপ করেছি ইন টার্মস অফ হোয়াটস আর অ্যাডভাইজারি আমরা কাজ করতে পারি। বিভিন্ন অ্যাডভাইজারি এমএনএ হতে পারে, রিস্ট্রাকচারিং হতে পারে, তারপরে আপনার বন্ড ইস্যুয়েন্স হতে পারে, আপনার আইপিও হতে পারে। আর এইসব জবে কিন্তু অ্যাডভাইজারি জবস হতে পারে বা এটা ইন হাউস হতে পারে আর কি। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আমি অলরেডি আলাপ করেছি যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের জবটা এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি জব করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাকচুয়াল অ্যাকাউন্টেন্ট। সো আপনি আজকাল আপনারা তো নিশ্চয়ই জানেন দ্যাট অ্যাকচুয়াল সায়েন্স ইজ ডিফারেন্ট নাও। সো আমরা যখন একটা ভ্যালুয়েশন করি ফান্ডের, আমাকে প্রেজেন্ট ভ্যালু দিয়ে ভ্যালুয়েশন করতে হয়। এখানে কিন্তু কিছু স্ট্যাটিস্টিক্স এবং কিছু সায়েন্স আমাকে ইউজ করতে হয়, যেটাকে এখন স্পেশালাইজ করছে, এবং অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং হচ্ছে এটা একটা এরিয়া যেখানে এই কাজটা হয়ে থাকে। সো অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দিস ডিসকাশনস দ্যাট আসলে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সটার পরিধি অনেক বড়, এবং এই কারণে আজকে দুনিয়াতে কিন্তু আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জবস এই ফিল্ডেই কিন্তু আপনার ক্রিয়েট হয়েছে কম্পেয়ার টু এনি আদার প্রফেশন। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ফিল্ডে কিন্তু জবটা
অনেক অনেক বেশি ক্রিয়েট হয়েছে। আপনি জাস্ট ব্যাংক এবং ইন্স্যুরেন্স চিন্তা করলেই তো আপনি বুঝতে পারবেন, অ্যাপার্ট ফ্রম দি আদার বিগ ফার্মস লাইক মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স যারা আছে আর কি, হিউজ ফার্মস বেসিক্যালি। সো এখানে হচ্ছে ওয়াইড চয়েস অফ ক্যারিয়ার্স। আর মজার ব্যাপার হচ্ছে যে এটা এমন একটা ক্যারিয়ার উইচ ইজ নট ইন্ডাস্ট্রি স্পেসিফিক। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারেন, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য সায়েন্স অফ অ্যাকাউন্টিং ইজ দ্য সেম অ্যাক্রস অল ইন্ডাস্ট্রিজ। সো এই কারণে আপনি কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা একটা সুবিধা আমাদের জন্য আর কি বেসিক্যালি। বাকি হচ্ছে এখন আমরা যারা বার্ডিং অ্যাকাউন্টিং প্রফেশনালস, আমাদের কি গোল কি শুধুমাত্র কি CFO হওয়ার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হওয়ার? আমি বলবো নো, ইউ ক্যান গো বিয়ন্ড, বিকজ ইউ ক্যান বিকাম CEO as well also. সো কোশ্চেন হচ্ছে যে এখন আমরা এই যে আপনার জার্নিটা কিভাবে আমরা প্ল্যান করব ইজ দ্য কোয়েশ্চেন, দ্যাট হোয়াট ইজ দ্য জার্নি টু বিকাম আ CFO অ্যান্ড ফাইনালি আ CEO, রাইট? সো এখানে কয়েকটা জিনিস এসে যায়। হার্ড স্কিলস তো আমার লাগবেই, ফর শিওর হার্ড স্কিলস লাগবেই আমার। সো একটা একটা CFO যেটা করে থাকে, তার এক্সপার্টিস থাকতে হবে ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, IFRS আপনার ভালো নলেজ থাকতে হবে, ট্যাক্স নিয়ে তাকে ওভারসি করতে হয়, সো ট্যাক্স নিয়ে আপনাকে ভালো করে বুঝতে হবে। ট্রেজারি হ্যাজ নাও বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, ভ্যালু অ্যাডিং ফাংশন। এখানে কিন্তু আপনার কমার্শিয়াল রেগুলেশন যেটা আছে বুঝতে হবে আপনাকে, এবং হাউ ডু ইউ ফর এক্সাম্পল ওপেন ইউজান্স LCs, হাউ ডু ইউ ওপেন ইউপাস LCs, এখন কিন্তু আপনার খুবই কমন হয়ে গেছে জিনিসটা আপনার। এছাড়া আপনার আরেকটা হচ্ছে যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা, এটাও কিন্তু আপনার CFO কে ওভারসি করতে হয়। তো এগুলো হচ্ছে সব হার্ড স্কিল যেটা আপনাকে শিখতে হবে। আমাদের একটা ভুল করে থাকি যে অনেক সময় আমরা একটা অর্গানাইজেশনে কাজ করি, বাট আমরা এত শর্ট টার্ম থাকি যে আলটিমেটলি আমরা শিখি না কাজগুলো। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ লার্ন। আমি অনেক ইন্টারভিউ যখন করি, আমি দেখি যে আসলে যখন আমি একটু ডিটেলে ডিসকাস করি ইন টার্মস অফ যে ট্যাক্স নিয়ে যে সে কি কাজ করেছে, ট্যাক্স প্ল্যানিং এ সে কিভাবে কাজ করেছে, ভ্যাটটা সে কিভাবে হ্যান্ডেল করেছে, বা when I talk about LCs for example, let's say, I find that there's a lot of lacking. Even আমি দেখেছি IFRS also, যে আমাদের প্রফেশনে যারা অনেক CFO কে আমি ইন্টারভিউ করে থাকি আর কি, বাট আমি দেখেছি যে তারা দে রিলাই আ লট আপন দ্য পিপল বিলো দেম। তারা নিজেরা কিন্তু IFRS নিয়ে সেরকম খুব একটা ডিল করে না। প্রশ্ন করলে বলে স্যার আসলে আমার আমি অনেকদিন আগে পড়েছিলাম, তবে আমার আন্ডারে ছেলে আছে, সে আমাকে রিপোর্টিং করে দেয়। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনাকে জানতে হবে কিন্তু। আপনি যদি না জানেন, ইন দ্যাট কেস আপনার যে নিচের লোকটা আছে, আপনি তাকে কিভাবে গাইড করবেন? ইন দ্যাট কেস সে তো যখন আটকে যাবে আপনার কাছেই আসবে, তাই না? এই কারণে আপনাকে জানতে হবে। অ্যান্ড আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন টুডেজ কনটেক্সট, অ্যান্ড আই উড সে দ্য মোস্ট ক্রিটিক্যাল, ইজ what is your knowledge on IT? এবং আমি দেখেছি যে IT এমন একটা ভ্যালুয়েটিং সার্ভিস। আমি জাস্ট একটা আই এম গোয়িং ব্যাক অন টাইম, যে 1987 সালে 1987 যখন আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ছিলাম, ওই সময়তে মানে ERP কনসেপ্টটা দুনিয়াতে বাইরে একটু একটু এসছে, বাংলাদেশে তো কোনো ক্লু কারো ছিল না। আমাকে তখন তারা এই জবটা দিয়েছিল যে আপনি একটা ERP প্যাকেজ বাংলাদেশে ইনস্টল করেন। সো আই হ্যাড আ ভেরি ডিফিকাল্ট টাইম, এবং 6 মাস রীতিমতো দিন নেই রাত নেই আমি নিজে শিখেছিলাম ERPটা। বাট ওই যে শেখাটা আমার ছিল, এখন পর্যন্ত ওই শেখাটা আমার মুখস্থ হয়ে গেছে, যে আমি ERP প্রসেসটা কিভাবে রান করে, কোন মডেলটা কোথায় গিয়ে হিট করে, আপনার একটা অর্ডার রেজ করলে গিয়ে কোথায় হিট করছে, একটা পারচেজ অর্ডার POP বা অর্ডার টু ক্যাশ কিভাবে কাজ করে। তো এই জিনিসটা আপনাদেরও কিন্তু জানাটা খুবই জরুরি, এবং ডিটেল লেভেলে বুঝতে হবে আপনাকে। আরেকটা হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স, এটা নিয়ে একটু আপনাদের একটু চর্চা করতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে দ্য সফট স্কিলস। আই থিঙ্ক দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একজন লিডার, আপনি নিজেই কাজ করবেন না, আপনার under যারা লোক আছে তারাই কিন্তু কাজ করবে। কাজে এই লিডারশিপ কোয়ালিটি আপনাকে ডেভেলপ করতে হবে। যদি না করে থাকেন আলটিমেটলি কিন্তু আপনি একজন CFO আপনি হতে পারবেন না। এবং লিডার যে কতগুলো অ্যাট্রিবিউটস আছে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, ডেভেলপ করতে হবে, ঠিক আছে না? সো আমি ডিটেইলে যাব না, আপনারা মোট কম বেশি সবাই জানেন। বাট এই জিনিসটা আমি মনে করি দ্যাট এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, বিকজ
আপনি একটা জিনিস দেখবেন যে যখনই আমরা কাউকে জব ইন্টারভিউ করে থাকি, আমরা যেটা করে থাকি যে ইন্টারভিউ তো একটা করলাম, করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি। ব্যাকগ্রাউন্ড চেক যখন আমরা করে থাকি, তখন উই ফাইন্ড আউট এক্স্যাক্টলি এই যে ভদ্রলোকটা আছেন, উনি অন্য অর্গানাইজেশনে উনার কন্ট্রিবিউশনটা কি ছিল, নাকি উনি জাস্ট ইন্টারভিউতে এসে সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু ওনার ওই কোম্পানিতে ওনার কন্ট্রিবিউশন সেরকম কোনো কিছু ছিল না, অন্যরাই কাজ করে দিয়েছে, উনি জাস্ট টাইমটা কাটিয়ে এসে গেছেন বেসিক্যালি, রাইট? এই কারণে আমি যেটা বারবার বলছি দ্যাট আপনাকে এই লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, বিকজ যদি তারা বলে যে না উনি আছেন বাট উনি কিন্তু আসলে মানুষ ঠিকভাবে চালাতে পারেন না, ওনার কিন্তু বিহেভিয়ার ইজ নট গুড, উনি কিন্তু ইজ ভেরি রাফ উইথ হিজ সাবঅর্ডিনেটস, একটা যখন আমরা শুনি তখন আমরা বলছি না তাহলে তো আমার ইজ নট আ টিম প্লেয়ার বেসিক্যালি। এটা ভেরি ইম্পর্টেন্ট অলসো টু মেক শিওর দ্যাট আলটিমেটলি আমরা এই সফট স্কিলটা ডেভেলপ করে থাকি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্যাট আমরা যদি মনে করে থাকি দ্যাট আমি সিএফও মানে হচ্ছে যে এই 4টা এরিয়া যেটা বললাম, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, তারপরে আপনার ট্যাক্স এবং ট্রেজারি, যদি এটাই যদি মনে করে থাকি, ইটস এ বিগ মিস্টেক। ইটস এ বিগ মিস্টেক বিকজ আমাকে হতে হবে আ বিজনেস ম্যানেজার। আই হ্যাভ টু গো বিয়ন্ড বিং অ্যান অ্যাকাউন্টেন্ট। আমি যদি আমার কোম্পানির বিজনেস মডেলটা না বুঝি, ইন আদার ওয়ার্ডস হাউ ডাজ মাই কোম্পানি মেক মানি, আমাকে এটা বুঝতে হবে এবং আমাকে এখানে অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে। আই ওয়ার্ক বিয়ন্ড মাই বাউন্ডারিজ অ্যাজ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ইনভলভ মাই সেলফ ভেরি ক্লোজলি উইথ দি ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস ইন দ্য বিজনেস। এবং ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস কোনটা কোনটা? নাম্বার 1, সেলস অ্যান্ড মার্কেটিং। You have to be a good salesman as well. আমি এটা রিয়ালাইজ করেছি দ্য লেটার পার্ট অফ মাই লাইফ, অ্যান্ড আমি কিন্তু সেলস এন্ড মার্কেটিং এর সাথে প্রচুর কাজ করেছি, প্রচুর প্রচুর। আই হ্যাভ ওয়ার্কড আ লট উইথ সেলস এন্ড মার্কেটিং। আই নো ওয়াই সেলস টেকস প্লেস নাও। প্রমোশন কিভাবে করতে হয় এখন অনেক বেটার আইডিয়া আমার হয়ে গেছে। এছাড়া দ্য সেকেন্ড ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি হচ্ছে এখন সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন ইজ নাও বিকাম ভেরি ক্রিটিক্যাল সার্ভিস ফর এনি অর্গানাইজেশন। আপনাকে এটা বুঝতে হবে, বুঝতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে সাপ্লাই চেইনের আরেকটা কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং, এদের সাথে আপনার কাজ করতে হবে। অ্যান্ড এইচআর কাটস অ্যাক্রস অল সেক্টরস। আমি যখন লাফার্জের সিএফও ছিলাম, আমি হিসাব করে দেখতে পারবো যে 20% অফ মাই টাইম ওয়াজ স্পেন্ড ইন অ্যাজ সিএফও অ্যান্ড 80% অফ মাই টাইম ওয়াজ স্পেন্ড ইন ওয়ার্কিং উইথ আদার ফাংশনস। এবং এটা কিভাবে হতো, যে সাধারণত যেটা হয় দ্যাট একটা ফাংশন, যে কোনো ফাংশন ইউ টক অ্যাবাউট, ওদের সাথে একটা ফাইন্যান্সিয়াল লিঙ্কেজ একটা অবশ্যই থাকবে। যখনই কোনো সমস্যা হয় তারা আমার কাছে আসতো। আমার কাছে যখন আসতো আমি হয়তো এই সাবজেক্টটা জানি না, আর আমি তখন করতাম কি, পুরো টিমকে নিয়ে আসতাম, ফাইন্যান্স থেকে নিয়ে আসতাম, মার্কেটিং থেকে নিয়ে আসতাম, সাপ্লাই থেকে নিয়ে আসতাম, প্রোডাকশন থেকে নিয়ে আসতাম, নিয়ে বসতাম, বলো এখন ডিসকাস করো প্রবলেমটা তোমরা। ডিসকাস করলে যেটা হয় যে লিঙ্কেজেসটা বেরিয়ে আসে এবং আপনারও কিন্তু একটা নলেজ হয়ে যায়। সো দিস ইজ এ গ্রেট ওয়ে অফ সলভিং প্রবলেমস। এবং আলটিমেটলি এটা করলে আপনি দেখবেন যে আপনার নলেজটা, আপনার পরিধি অনেক অনেক বেড়ে যাবে। এবং এটাতে সুবিধা যেটা হবে, যে কথাটা আমি বলেছিলাম, that ultimately your path to becoming CEO also becomes much easier because you are now a business manager. And before I conclude, আরেকটা কথা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আমাদের সবারই সেলসম্যান হতে হবে। কিন্তু আমার সার্ভিস যেটা আমি দিয়ে থাকি, আমার নলেজ যেটা দিয়ে থাকি, অন্যরা যদি না জানে যে আমি কি জানি, in that case ultimately you cannot grow. So আপনাকে you got to sell yourself also. It's very important also. আপনাকে সেলিং আর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট আপনার বসের কাছে আপনি কিভাবে সেল করছেন, আপনার পিয়ার যারা আছে তাদের কাছে আপনি কিভাবে সেল করছেন, কিভাবে নিজেকে এক্সপোজ করছেন। আমি বলছি না যে আপনি যেটা জানেন না সেটা বলবেন, বাট যেটা জানেন সেটা আপনাকে সুন্দর করে তাকে এক্সপ্লেইন করতে হবে। এই জন্য communication skills is very 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 critical, both in terms of written as well in terms of speaking. এই দুটো কিন্তু ক্রিটিক্যাল স্কিলস ইন টুডেজ ওয়ার্ল্ড। এটা না হলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। আপনাকে এটা প্র্যাকটিস করা উচিত। আপনাকে প্র্যাকটিস করা উচিত পাবলিক স্পিকিং এজ ওয়েল, বিকজ দ্যাট ইজ হাউ ইউ গেট এক্সপোজার। পাবলিক জানতে পারবে যে হিয়ার ইজ সো সো, ওনাকে তো আমি চিনি, ওনাকে আমি ওখানে দেখেছি,
উনি একটা স্পিচ দিয়েছেন, আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। আপনি যদি চান্স পান, আপনি টিভিতে যান, আপনাকে লেখালেখি করতে হবে নিউজ পেপারে। ইউ গট টু এক্সপোজ ইউর সেলফ। এই নিজেকে যে এক্সপোজ করাটা, দিস ইজ হাইলি ক্রিটিক্যাল। এটা যদি করেন, ইন দ্যাট কেস আপনি কিন্তু গ্রো করতে পারবেন। আপনি যদি সবকিছু জানেন কিন্তু নিজেকে এক্সপোজ করলেন না, ইন দ্যাট কেস আলটিমেটলি আপনি গ্রো করতে পারবেন না, রাইট? অ্যান্ড বিফোর আই কনক্লুড, আরেকটা কথা আমি বলতে চাই, দুটো কথা বলতে চাই অ্যাজ এ লিডার। একটা হচ্ছে সেট ভেরি ভেরি হাই এথিক্যাল স্ট্যান্ডার্ডস। আমার লাইফে আমি এটা সবসময় করে এসেছি, আমি কিন্তু কম্প্রোমাইজ করিনি। হ্যাঁ, কম্প্রোমাইজ করেছি যেখানে আমি মনে করি যে আমার এথিক্সকে স্যাক্রিফাইস করতে হবে না। এথিক্যাল স্ট্যান্ডার্ড শুড বি ভেরি 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 ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, গ্রেট লিডার যারা আছে তারা কিন্তু তাদের সাবঅর্ডিনেটের ট্রাস্ট আর্ন করে। এই ট্রাস্টটা একদিনের কাজ না, এই ট্রাস্ট হচ্ছে অনেক দিনের কাজ। কিন্তু কাজ করতে 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 এই ট্রাস্টটা আপনি অর্জন করছেন। এবং এই ট্রাস্টটা কিভাবে হয়? কয়েকটা কাজ করে হয়। একটা হচ্ছে যে আপনি মানুষকে রেসপেক্ট দেন। আপনি রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবেন। আপনি যদি মানুষকে তুচ্ছ করেন, আপনি কিন্তু রেসপেক্ট পাবেন না, রাইট? হি ইজ গোইং টু ট্রিট ইউ ইন দ্য সেম ম্যানার। মনে মনে আপনাকে সে গালি দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার সাবঅর্ডিনেটস যারা আছে, আপনি তাদেরকে অনেক ক্রেডিট দিয়েন, যা করবে তার থেকে বেশি আর বলে যে ওই কাজটা করে দিয়েছে। আপনি কিন্তু ব্লেমটা নেবেন, বাট ক্রেডিট আপনি তাকে দেবেন। কিন্তু এই কয়েকটা সিম্পল জিনিস করলে আপনি দেখবেন যে আপনার আন্ডারে যারা আছে আপনাকে তারা পূজা করবে, এবং যে কোনো কিছু বলবে, দেখবে যে তারা কিন্তু আলটিমেটলি আপনার কথা শুনবে, বিকজ দে ট্রাস্ট ইউ দ্যাট অ্যাজ এ লিডার। উনি কিন্তু এক কথার মানুষ, ওনার কিন্তু এথিক্স আছে, উনি কিন্তু আমাদেরকে গাইড করে থাকে, উনি কিন্তু ক্রেডিট নেন না, উনি ক্রেডিট আমাদের দেন, উনি কিন্তু ব্লেমটা নেন কিন্তু, এবং উনি আমাদেরকে রেসপেক্ট দেন। উনি আমাদের এই যে আমরা যেটা বলে থাকি এমপ্যাথি, এমপ্যাথি মানে হচ্ছে যে সহমর্মিতা, যে উনি আমার কষ্ট বোঝেন, কষ্ট বুঝে কিন্তু উনি কিছু কাজ করে দেন, এবং এটা জেনুইনলি উনি কাজ করে থাকেন। এইগুলো কয়েকটা যে সিম্পল জিনিস আপনি করে থাকেন, আই এম শিওর দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার ওয়েটিং ফর ইউ, ফর ইউ টু গ্রো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসলে সত্যি কথা বলতে কি, স্যার যদি কন্টিনিউয়াসলি কথা বলেন এবং যদি কয়েক ঘন্টাও স্যারের কথা শুনি,